আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে খুবই খুবই ভালো আছেন। তো আজকে আমাদের লাইভ ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা দুঃখিত যে লাইভ ক্লাসের পরিবর্তে আমাদের ক্লাসটা হচ্ছে রেকর্ডেড নিতে হচ্ছে। আচ্ছা, তো চলুন আর দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে আসি। আশা করি সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা আমাদের এই কোর্সের মধ্যে হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের চাকরি প্রত্যাশীদের জন্য নিয়ে আসছি গণিত সেলফ প্রিপারেশন কোর্স। আমাদের এই কোর্সে একদম বেসিক থেকে জিরো লেভেল থেকে আমাদের ধীরে ধীরে আমরা ম্যাথের দিকে আগাবো। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথমেই একদম শূন্য থেকে শুরু, যেটাকে বলে যে আজকে আমরা মূলত সংখ্যা নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে অঙ্ক। আমরা ছোট থেকে পড়ে আসছি যে অঙ্ক কোনগুলো। অঙ্ক হচ্ছে যে আমরা ছোটবেলায় গণনা শুরু করছি যে 0 1 2 3 4 5 6 7 8 9, এই টোটাল 10টা সংখ্যা হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে। আচ্ছা, যেখানে শূন্য ব্যতীত বাকি যে 9টা অঙ্ক আছে 1 2 3 4 5 6 7 8 9, এইগুলারে বলা হয় আমাদের সার্থক অঙ্ক। তাহলে আমরা আমাদের সার্থক অঙ্ক কত পাইছি? আমাদের সার্থক অঙ্ক 9টি, অর্থাৎ উপরে যে 10টি অঙ্ক আছে সেখান থেকে হচ্ছে আমাদের শূন্য ব্যতীত সার্থক অঙ্ক হচ্ছে আমাদের 9টি, 1 থেকে 9 পর্যন্ত। এখন সংখ্যা জিনিসটা কি? সংখ্যা হচ্ছে এই যে আমরা যে আমাদের যে এখানে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো ব্যবহার করে, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি অঙ্ক ব্যবহার করে আমরা যত যা কিছু প্রকাশ করব সবকিছু হচ্ছে আমাদের সংখ্যা। যেমন 2 একটা সংখ্যা, 10 একটি সংখ্যা, 100 একটি সংখ্যা। এই রকম হচ্ছে আমাদের অঙ্ক ধারা ব্যবহৃত প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের এক একটি সংখ্যা। আচ্ছা, তো এই সংখ্যার পরে হচ্ছে আমরা যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। সংখ্যার মধ্যে আমাদের অনেক ধরনের সংখ্যা আছে। তো আজকে হচ্ছে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা নিয়ে কথা বলবো। আচ্ছা, মৌলিক সংখ্যা জিনিসটা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন আমি যদি বলি যে 2, আচ্ছা আমাদের এখানে যে অঙ্কগুলো আছে সেখান থেকে যদি আমরা 2 কে নিই, আচ্ছা 2 কে কি আমরা 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো? পারবো না। তার মানে আমাদের 2 হচ্ছে এখানে একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আমাদের 2 কে বলতে পারো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আচ্ছা, তারপরে 3 যদি ধরি, তাহলে 3 কে কি আমরা কোনো 1 এবং ওই 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো? পারবো না। তার মানে 3 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, তারপরে আমরা যদি 4 কে ধরি, দেখা যাক আমাদের অঙ্কের মধ্যে, আচ্ছা 4 যদি আমরা ধরি তাহলে 4 কে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারতেছি, তার মানে 4 আমাদের কি না? মৌলিক সংখ্যা না। ঠিক এইরকম আমাদের টোটাল 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের টোটাল 25টি। আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি পেলাম? আমরা পেলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা জানি 25টি। আচ্ছা, এখন 1 থেকে 10 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা? যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো? আচ্ছা, আমরা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যদি দেখি তাহলে পাবো প্রথমত, আচ্ছা এখানে আরেকটা জিনিস যে স্যার 1 কি সংখ্যা? আমাদের 1 হচ্ছে মৌলিকও না যৌগিকও না, 1 হচ্ছে আলাদা একটা ভ্যারিয়েবল। তো আমরা এখানে 1 ব্যতীত, তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত আমরা কতগুলো সংখ্যা পেলাম? 1 থেকে 10 পর্যন্ত ধরি তাহলে 2 3 5 7, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা 4টি। তাহলে এখানে পেলাম 4। আবার আমরা যদি 10 থেকে 20 পর্যন্ত দেখি, আমরা যদি 10 থেকে 20 পর্যন্ত দেখি তাহলে মৌলিক সংখ্যা কত কত পাচ্ছি? যে 11 13 17 19, তাহলে আমরা এখানেও পেলাম 4টি। 10 থেকে 20 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যাটি পেলাম 4টি পেলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি লিখি যে 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কতটি? 2টি। কত কত? 20 থেকে 30 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। টোটাল কত আছে? 2টি। একটি হচ্ছে কত? 23, আর এটা হচ্ছে আমাদের 29। তাহলে 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি পেলাম। ঠিক সেম ভাবে 30 থেকে 40 পর্যন্ত হচ্ছে 2টি। 30 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? 2টি। আবার 40 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা, 40 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 3টি। ঠিক এইভাবে তাহলে আমরা 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা পেলাম কতটি? 4,
আর 4 আর 4 8, 8 আর 2 10, 10 আর 3 13, 13 আর 2 15টি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 15টি। এবং 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 25টি। আচ্ছা, তারপর এগুলো যদি লেখা হয়ে থাকে তাহলে আপনারা একটা স্ন্যাপ নিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখব 50 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 50 থেকে 60 পর্যন্ত, 50 থেকে 60 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। 60 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2টি। এবং 70 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 3টি। আচ্ছা, তারপর যদি পাশ দিয়ে লিখি 80 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2টি। এবং 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 1টি। 90 থেকে 100 পর্যন্ত একটি মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে আমাদের কত? 97। এই যে দেখলাম 97। তাহলে আমরা পেলাম আমাদের প্রথম মৌলিক সংখ্যা 2 এবং সর্বশেষ মৌলিক সংখ্যা হচ্ছে 97। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত আমাদের যে 25টা মৌলিক সংখ্যা আছে সেখানে হচ্ছে সর্বপ্রথম মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2 এবং সর্বশেষ মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 97। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমরা টোটাল জানবো যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 25টি। 1 থেকে 10 পর্যন্ত 4টি, 10 থেকে 20 পর্যন্ত 4টি, 20 থেকে 30 পর্যন্ত 2টি, 30 থেকে 40 পর্যন্ত 2টি, 40 থেকে 50 পর্যন্ত 3টি, 50 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 60 থেকে 70 পর্যন্ত 2টি, 70 থেকে 80 পর্যন্ত 3টি এবং 80 থেকে 90 পর্যন্ত 2টি, 90 থেকে 100 পর্যন্ত 1টি। এই হলো টোটাল আমাদের 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে আমাদের একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং সর্বশেষ মৌলিক সংখ্যা মানে 1 থেকে 100 পর্যন্ত সর্বশেষ মৌলিক সংখ্যা হচ্ছে 97। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই মৌলিক সংখ্যাগুলো কিভাবে মনে রাখবো? স্যার এতগুলো তো মনে থাকে না, এখন আমরা কিভাবে মনে রাখবো? তার জন্য আমরা হচ্ছে একটা চার্ট মনে রাখতে পারি। যে আমরা যদি এই সংখ্যাটা মনে রাখি যে 44, 23, 44, 23, 44, 22, সরি 44, 22, 32, 44, 22, 32, 23, 21। এই সংখ্যাটা মানে এই চারটা মনে রাখতে পারলে আমরা 1 থেকে 100 পর্যন্ত কত থেকে কতগুলো মৌলিক সংখ্যা আছে টোটাল ধারণা পেয়ে যাবো। আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 25টি। তার মানে এই যে 1 থেকে 10 পর্যন্ত কতটি? 4টি, 10 থেকে 20 পর্যন্ত 4টি, 20 থেকে 30 2টি, 30 থেকে 40 2টি, 40 থেকে 50 3টি, 50 থেকে 60 2টি, 60 থেকে 70 2টি, 70 থেকে 80 3টি, 80 থেকে 90 2টি এবং 90 থেকে 100 হচ্ছে 1টি। এই টোটাল হচ্ছে আমাদের টোটাল 25টি মৌলিক সংখ্যা। তো এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের অনেক চাকরির পরীক্ষায় এসে থাকে, নিবন্ধন সহ 11 থেকে 20তম গ্রেডের অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির অনেক পরীক্ষায় এসে থাকে যে এত থেকে এত মৌলিক সংখ্যা কতগুলা। তো আশা করি মৌলিক সংখ্যার বিষয়টা সকলেই ক্লিয়ার হয়েছে। এখন আসি যৌগিক সংখ্যা জিনিসটা কি। যৌগিক সংখ্যা হচ্ছে যে আমরা যে সংখ্যাগুলো বললাম, যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেই জিনিসটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তো আশা করব যে আমাদের এই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার বিষয়গুলা আসলে আপনারা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো দেখেন তারপর হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের গসাগু। এখন গসাগু জিনিসটা কি? গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কোন সংখ্যার গসাগু বলতে আমরা বুঝবো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন গরিষ্ঠ সাধারণ জিনিসটা কি? যে কোন সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যার গসাগু বলে। তাহলে আমরা গসাগু কি পেলাম? যে গসাগু হচ্ছে কোন সংখ্যার সাধারণ গুণনীয়ক সমূহের মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক সমূহ হচ্ছে ওই সংখ্যার গসাগু। এখন গুণনীয়ক কোনগুলা আমাদের আগে বুঝতে হবে। গুণনীয়ক জিনিসটা কি? গুণনীয়ক হচ্ছে কোন সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন আমরা যদি এখানে লিখি যে 12, 12কে আমরা কিভাবে ভাগ করতে পারি? 12কে লিখতে পারি 12কে 12। তারপর আমরা 12কে ভাগ করতে পারি 2 দ্বারা, যে 6 গুণ 2, 6 দুগুণে 12। তারপর 12কে ভাগ করতে 3 এবং 4 দ্বারা, যে 3 4 12। তারপর আমরা ভাগ করতে পারি 6 গুণ 2, আমরা 12কে 12, 6 দুগুণে 12, 3 4 12।
তাহলে আমরা এই যে যে সকল সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে ভাগ করা যায় ওই সংখ্যাগুলোকে বলবো প্রদত্ত সংখ্যার গুণনীয়ক। তাহলে আমরা 12 এর জন্য কত কত পেলাম? 1 1 2 3 4 6 12। তাহলে এই যে প্রদত্ত সংখ্যাগুলো হলো আমাদের উক্ত 12 এর গুণনীয়ক। এখন হচ্ছে এই যে 12 এর গুণনীয়ক সমূহ লিখলাম, তারপর আমরা অপর আরেকটা সংখ্যা ধরলাম 30। এন্ড 30 এর জিনিসটাও সেম। তাহলে যে সকল সংখ্যা দ্বারা 30 কে ভাগ করা যায় ওই সংখ্যাগুলো হচ্ছে 30 এর গুণনীয়ক। তাহলে আমরা গুণনীয়ক জিনিসটা বুঝলাম। এখন আমরা দুইটা সংখ্যার গুণনীয়ক লিখলাম, যে 12 এর গুণনীয়ক এগুলা, 30 এর গুণনীয়ক সমূহ হচ্ছে এগুলা। এখন হচ্ছে 12 ও 30 এর সাধারণ গুণনীয়ক কোনগুলা, অর্থাৎ আমরা দেখব এই দুইটার মধ্যে কোন গুণনীয়কগুলো মিল আছে। তা আমরা এখানে পেলাম 1, এখানে 1 আছে, এখানে 2, এখানে 2 আছে, এখানে 3, এখানে 3 আছে, তারপর এখানে 6 আছে, এখানে 6 আছে। তাহলে আমরা এখানে চারটা সংখ্যা কি পেলাম? মিল পেলাম। তাহলে আমরা লিখবো যে 12 ও 30 এর সাধারণ গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ। তাহলে আমরা 12 এবং 30 এর সাধারণ গুণসমূহ কত কত পেলাম? 1 2 3 এবং 6। অর্থাৎ আমরা এখানে চারটা সংখ্যা পেলাম কি তার গুণনীয়ক। এখন আমরা দেখলাম যে এইখানে আমরা কি শিখলাম, যে গসাগু জিনিসটা হচ্ছে দুইটা সংখ্যার সাধারণ গুণনীয়ক সমূহের মধ্যে সবচেয়ে বড় মানটা। তাহলে আমাদের এখানে 1 2 3 6, তার মানে আমাদের এখানে 6 হচ্ছে সবচেয়ে বড় মান। অর্থাৎ 12 এবং 30 এর 12 ও 30 এর গসাগু হলো আমাদের কত? 6। আশা করি বুঝতে পারছেন। আমি যদি আবার একটু হাইলাইট করি যে গসাগু জিনিসটা কি, গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে আমাদের গসাগু। এন্ড গসাগু কাকে বলে? কোন সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যার গসাগু বলে। যেমন আমরা যদি ধরি যে 12 এর গুণনীয়ক কোনগুলা, তাহলে আমরা প্রথমত শিখলাম গুণনীয়ক জিনিসটা কি, যে একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাঙা যায় অর্থাৎ ভাগ করা যায় সেগুলো হচ্ছে প্রদত্ত সংখ্যাটির গুণনীয়ক। তাহলে আমরা এখানে 12 এর গুণনীয়ক সমূহ লিখলাম এবং অপর একটি সংখ্যা 30 এর গুণনীয়ক সমূহ লিখলাম। লেখার পর আমরা 12 এবং 30 এর সাধারণ গুণনীয়ক সমূহ বের করলাম, যে কোন গুণনীয়কগুলো মিল আছে। 1 1, এখানে 1 আছে, এখানে 2, এখানে 2, এখানে 3 3, এখানে 6, এখানে 6। তার মানে আমরা চারটা সংখ্যার মিল পেলাম, 1 2 3 এবং 6। অর্থাৎ 12 এবং 30 এর মধ্যে সাধারণ গুণনীয়ক সমূহ কোনগুলো? 1 2 3 6। এখন তাহলে গসাগুটা কত হবে? নরমাল যে আমরা শিখলাম যে কোন সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় মানকে বলা হয় কি? প্রদত্ত সংখ্যাটির গসাগু। তাহলে এখানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কোনটা? 6। সুতরাং 12 এবং 30 এর গসাগু হচ্ছে আমাদের 6। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা শিখবো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। কিভাবে আমরা সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব। যেমন আমরা যদি 28 48 এবং 72 এই তিনটা সংখ্যার মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি, তাহলে আমরা প্রথমত 28 এর মৌলিক গুণনীয়ক গুলো বের করব। যে 28 এর মৌলিক গুণনীয়ক, আচ্ছা মৌলিক গুণনীয়ক সমূহ কি? মানে কোন একটা সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যার মাধ্যমে গুণনীয়কে প্রকাশ করব। অর্থাৎ 28 কে আমরা লিখতে পারি কি? 4 7 28। এই 4 কে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 7। এই যে 2 2 7, এগুলো হচ্ছে 28 এর গুণনীয়ক। কিভাবে? যে 2 দুগুণে 4, 4 সাথে 28। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা তারপরে যদি আমরা 48 কে লিখি, যে 48 এর মৌলিক গুণনীয়কের সমূহ, 48 কে আমরা লিখতে পারি যে 2 2 2, আমরা লিখতে পারি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48। অর্থাৎ আমরা হচ্ছে সবগুলো সংখ্যা মৌলিক সংখ্যার সাহায্যে প্রকাশ করলাম। যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48। আচ্ছা তারপর আমরা যদি 72 এর মৌলিক গুণনীয়ক সমূহ লিখি, যে 72 এর মৌলিক গুণনীয়ক সমূহ আমরা লিখতে পারবো যে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 3 24 হচ্ছে আমাদের 72। তো এই যে 28 48 এবং 72 এর এইগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক। এখন আমরা এই যে মৌলিক গুণনীয়ক মধ্যে হচ্ছে সাধারণ গুণনীয়ক গুলা নিব। আচ্ছা আমরা এখানে লক্ষ্য করি
এমন কোন সংখ্যাটা, অর্থাৎ এমন কোন গুণনীয়ক যেটা তিনটার মধ্যে আছে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, আর কোন সংখ্যা কিন্তু একাধিকবার নাই, মানে মিল নাই। আচ্ছা, তো আমরা এই 28, 48 ও 72 সাধারণ মৌলিক গুণনীয়ক যদি বলি, সাধারণ মৌলিক গুণনীয়ক। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা 28, 48 এবং 72 মৌলিক গুণনীয়ক গুলো বের করতেছিলাম। তো 28, 48 এবং 72 মৌলিক গুণনীয়ক গুলোর মধ্যে আমরা যা পেলাম যে এখানে 2 আছে দুইবার কইরা, অর্থাৎ মৌলিক সংখ্যাটা দুইবার আছে। আবার এখানে 2 আছে দুইবার, এখানে 2 আছে দুইবার, কিন্তু তাছাড়া আর অন্যগুলা কোনো সাধারণ গুণনীয়ক নাই। তার মানে আমরা পাইলাম যে 28, 48, 72 গুণনীয়ক কত পাইলাম? 2 এবং 2, অর্থাৎ দুইটা 2 পাইলাম। তাহলে আমরা এই দুইটা 2 গুণ করে দিলে পেয়ে যাচ্ছি। তাহলে 28, 48 এবং 72 গসা কত? 2 দুগুণে 4। অর্থাৎ আমরা আমাদের মৌলিক সংখ্যার সাহায্যে কিভাবে এসে করব, আমি যদি আবার একটু হাইলাইট করি, তাহলে হচ্ছে প্রথমে সংখ্যাটাকে হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাগ করা, মানে গুণনীয়ক গুলা বের করবো। প্রথমত বের করলাম যে 28 কে লিখতে পারি 4 7 28, 4 কে ভাঙতে পারি 2 গুণ 2 গুণ 7। যে আমরা এখানে যে সংখ্যাগুলো নিব সবগুলো অবশ্যই কি সংখ্যা হতে হবে? মৌলিক সংখ্যা হতে হবে। আমরা একটু আগে জানলাম মৌলিক সংখ্যা কাকে বলে। আচ্ছা, তারপর 48 গুলো বের করছি, তারপর 72 গুলো বের করলাম। তারপর দেখলাম 28, 48 এবং 72 মধ্যে কোন মানগুলা সাধারণ আছে, সাধারণ গুলা নিলাম, তারপর ওই সাধারণ মানগুলা গুণ করে দিলাম। এই হলো আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। আশা করি সকলেই বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা শিখব ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে, যে আমরা ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাটাকে ভাগ করব। যে 12 দ্বারা হচ্ছে আমরা 30 কে ভাগ করার চেষ্টা করব। আচ্ছা, 12 দ্বারা যদি আমরা 30 কে ভাগ করতে চাই, তাহলে 12 30 এর মধ্যে কয়বার যায়? আমরা যদি 2 বার দিই, 12 দুগুণে 24 থাকে কত আমাদের? 12 দুগুণে 24, 30 থেকে 24 চলে কত থাকতেছে? 6 থাকতেছে। কত থাকতেছে? 6। এখন আমরা এই ছোটটা দ্বারা আবার এই 12 কে ভাগ করব। তাহলে 6 কে যদি 12 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, তাহলে আমরা লিখতে পারি কি 6 দুগুণে 12, অর্থাৎ আমাদের ভাগশেষ কত? 0। স্যার, তাহলে আমরা গসাগুটা নিব কত? আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন ছোট সংখ্যা দ্বারা, অর্থাৎ দুইটা সংখ্যার যখন গসাগু নির্ণয় করব, তখন হচ্ছে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাটাকে ভাগ করব। ভাগ করার পর আমাদের শেষ ভাজক যত হবে সেইটাই হচ্ছে আমাদের গসাগু। সুতরাং এখানে শেষ ভাজক কত? শেষ ভাজক, আমাদের এখানে শেষ ভাজক হচ্ছে 6। সুতরাং 12 ও 30 এর গসাগু, 12 ও 30 এর গসাগু হচ্ছে আমাদের 6। আশা করি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুটা বুঝতে পারছেন। আমরা যদি আরো একটা এরকম এক্সাম্পল দেখি, যে আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, ধরেন হচ্ছে আমরা কত দেখলাম যে 24 ও 48, আমরা হচ্ছে 28 এবং 48 এর গসাগু বের করার চেষ্টা করি। যে 28 ও 48 এর ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করব। তাহলে আমাদের নিয়মটা কি? যে আমাদের নিয়মটা হচ্ছে ছোট সংখ্যাটা দ্বারা বড় সংখ্যাটা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে যে 28 দ্বারা হচ্ছে আমরা 48 কে ভাগ করব। আচ্ছা, 28 দ্বারা যদি আমরা 48 কে ভাগ করি, তাহলে দুইবার দিলে বেশি হয়ে যায়, তাহলে একবার দিই, একবার দিলে হচ্ছে 28। 28 থেকে যদি 48 থেকে যদি আমাদের 28 চলে যায়, তাহলে দেখতেছে হচ্ছে 0 2, কত দেখতেছে আমাদের এখানে? 20। আচ্ছা, কারণ এই ছোটটা দ্বারা আবার এটাকে ভাগ করব। তাহলে 20 দ্বারা যদি আমরা 28 কে ভাগ করি, একবার দিলে থাকতেছে হচ্ছে কত? 8। এই 8 দ্বারা আবার এটাকে ভাগ করব 20 কে, তাহলে 8 দুইবার দিলে হচ্ছে আমাদের 16 থাকতেছে 4। 4 দ্বারা আবার 8 কে ভাগ করব, দুইবার দিলে হচ্ছে 8। এই যে আমাদের মিলে গেছে। এন্ড আমাদের সর্বশেষ ভাজক কত আছে? 4। আমরা কি শিখলাম? যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করার সময় সর্বশেষ ভাজক যত হবে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের গসাগু। তাহলে এখানে শেষ ভাজক কত? শেষ ভাজক হচ্ছে আমাদের 4। সুতরাং 28 ও 48 এর গসাগু হচ্ছে আমাদের 4। আশা করি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়টাও বুঝতে পারছেন। তো আজকের ক্লাসে আমরা একদম জিরো লেভেল থেকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত আমাদের টপিক ছিল কি? অঙ্ক। অঙ্ক কোনগুলা? আমরা শিখলাম যে অঙ্ক হচ্ছে আমাদের 10টি, শূন্য সহ অঙ্ক 10টি, এবং সার্থক অঙ্ক যদি বলি শূন্য ব্যতীত 9টি। তারপর শিখলাম সংখ্যা। সংখ্যা কি? আমরা পেলাম প্রথমত দুই ধরনের সংখ্যা, একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে যৌগিক সংখ্যা। আচ্ছা, এখন যৌগিক সংখ্যা কি? যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়।
আর মৌলিক সংখ্যা হচ্ছে তার বিপরীত, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। গুড। আচ্ছা, তারপর আমরা শিখলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি পেয়েছি? 25টি পাইছি। তারপর আমরা দেখলাম 1 থেকে 10 পর্যন্ত কত, এইভাবে ধারাবাহিকভাবে আমরা শিখলাম। তারপর আমরা শিখলাম হচ্ছে যে গসাগু নির্ণয় করা। গসাগু কাকে বলে? গসাগু হচ্ছে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, তারপর শিখলাম গসাগু কিভাবে বের করব। একটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি, একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, এন্ড লাস্ট শিখলাম হচ্ছে আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আশা করি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। হয়তো একটু যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে আমাদের লাইভ ক্লাসটা নিতে একটু সমস্যা হয়েছে, বাট আমরা নেক্সট থেকে আরো আমাদের খুব সুন্দর এবং গুছালো প্রস্তুতি নিয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের উচিত কি? আপনাদের উচিত হচ্ছে রেগুলারিটি মেনটেন করে আমাদেরকে সাপোর্ট করা। আশা করি আপনাদের যে কোনো সমস্যায় আমাদেরকে পাশে পাবেন। তো আপনাদের আর কোন কোন টপিক নিয়ে সমস্যা হয় আমরা ধারাবাহিকভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সকলেই ভালো থাকবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।